আমি মৌ ফুপাতো ভাইকে বললাম, ভাইয়া একটু কষ্ট লাগছে, আস্তে করো না। ভাইয়া মৃদু হেসে আমার কাঁধে হাত রেখে বললেন, বোন, প্রথমে একটু অস্বস্তি লাগতেই পারে, কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ভয় পেও না, আমি আছি। আমি ভাইয়ার কথা শুনে একটু শান্ত হলাম। হালকা হাসি মুখে বললাম, ঠিক আছে ভাইয়া, আমি বিশ্বাস করি। তারপর আমরা দুজনে এক মুহূর্ত নীরবভাবে একে অপরের দিকে তাকালাম, যেন সব ভয় আর অস্বস্তি ধীরে ধীরে মুছে যাচ্ছে। বাহিরে হালকা বাতাস বইছিল, আর সেই নীরব মুহূর্তে মনে হলো সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আমি ভাইয়ার হাতটা শক্ত করে ধরে বললাম, আপনার সঙ্গে সবটাই সহজ মনে হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের পুরোপুরি বোঝার জন্য গল্পটি শুরু থেকে শোনানো ভালো। ভিডিওটি শেষ না করলে এই অনুভূতি ও ঘটনার সব রহস্য মিস হয়ে যাবে। চলুন, আমি এখন শুরু থেকে আপনাদের সত্য গল্পটি বলছি। বন্ধুরা, আমার নাম মৌ। আমার বয়স ১৮ বছর। আমি কলেজে পড়ি। আমার ভাইয়ার নাম রাকিব। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করে আমার ভাই, আর রাতে প্রায় ১টার পর বাড়ি ফেরে। একদিন রাতে ভাইয়া বাসায় ফিরেছিল। সেদিন রাতে মা বাসায় ছিলেন না, তিনি নানুর বাসায় গিয়েছিলেন, আর বাবা তো নেই এই পৃথিবীতে। মা যাওয়ার আগে ভাইয়াকে জানিয়ে গিয়েছিলেন যে তিনি সেখানে রাত থাকবেন এবং পরদিন সকালে ফিরবেন। তো আমি সেদিন সকালবেলা কলেজে গিয়েছিলাম। কলেজের ক্লাস শেষ করে কোচিং পর্যন্ত সব কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। আমি দ্রুত গোসল করলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। বিকেলে একটু আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম। সেখান থেকে আমি আমার পড়ার জন্য কিছু বই নিয়ে এলাম, যা আমার পড়তে হবে, কারণ কিছু বই কেনার বাকি ছিল, তাই আমি বান্ধবীর কাছ থেকে সেটি নিয়ে এলাম। সন্ধ্যায় আমি সব পড়াশোনা শেষ করে ক্লান্ত মনে বিছানায় শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে আমি এপাশ ওপাশ ঘোরাঘুরি করলাম, কিন্তু কোনোভাবেই ঘুম আসছিল না। হঠাৎ ঘরের দরজার বাইরে হালকা শব্দ হলো, মনে হলো কেউ ধীরে ধীরে পা রাখছে। আমি চুপচাপ শুয়ে শুনতে লাগলাম। হৃদয় একেবারে দ্রুত ধড়ফড় করতে লাগল। কিছুক্ষণের মধ্যে দরজা খুলে ভাইয়ার পদধ্বনি ভেসে এলো ঘরে। তিনি ধীরে ধীরে আমার দিকে এগোলেন। মৃদু হাসি, কিন্তু চোখে যেন কোনো গভীর রহস্য লুকানো। মৌ, তুমি কি এখনো জাগো? ভাইয়া হেসে বললেন, কিন্তু কণ্ঠে অদ্ভুত নীরবতার এক সুর ছিল। আমি হালকা কাঁপতে কাঁপতে বললাম, হ্যাঁ ভাইয়া, কিন্তু আমি ঘুমোতে পারছি না। ভাইয়া আমার পাশে এসে বসলেন, হাতকা আমার কাঁধে রাখলেন, আর মৃদু বললেন, ভয় পাওয়ার কিছু নেই। এই রাতের নিঃশব্দতার মধ্যে আমি তোমার পাশে আছি। ঘরের বাতি জ্বলে থাকলেও যেন সবকিছু থমকে গেছে, এবং সেই রহস্যময় নিস্তব্ধতা আমার মনে অদ্ভুত শান্তি এনে দিল। আমি ভাইয়ার পাশে বসে একটু আরাম পেয়েছিলাম, কিন্তু মনে হচ্ছিল এই রাতের নিস্তব্ধতার মধ্যে কোনো অদৃশ্য শক্তি আমার চারপাশে ঘুরছে। হঠাৎ ভাইয়া হাত আরও শক্ত করে আমার কাঁধে রাখলেন। তিনি ধীর কণ্ঠে বললেন, আজ রাতটা তোমার জন্য বিশেষ। কিছু দেখবে যা তুমি আগে কখনো অনুভব করনি। আমি চুপ করে তাকালাম, কিন্তু ভাইয়া যেন আমার চোখে সরাসরি কিছু লোকানো বার্তা পাঠাচ্ছিলেন। ঘরের হালকা বাতি ফ্লিকার করল, আর জানালার বাইরে হঠাৎ বাতাসের ফিসফিস শব্দ বেজে উঠল, যা শুধু হাওয়া নয়, মনে হচ্ছিল কোনো অদৃশ্য কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ভাইয়া বললেন, ভয় পেও না, সব কিছু ঠিক আছে, তবে চোখ খোলা রাখো। রাতটা তোমার জন্য একটি ছোট্ট রহস্য নিয়ে এসেছে। আমি শুয়ে শুয়ে ভাইয়ার কথায় কেমন অদ্ভুত উত্তেজনা অনুভব করলাম। মনে হলো এই রাতের মধ্যে আমার এবং ভাইয়ার মধ্যে কোনো অদৃশ্য বন্ধনের সূচনা হয়েছে। তারপর আমার মনে হলো, আমি তো রাতের খাবার খাইনি এখনো, আর ভাইয়ারও তো খাওয়া হলনি। তাই আমরা দুজন বসে খাবার খেতে শুরু করলাম। খাবারের সময় ভাইয়া আমাকে অনেক প্রশ্ন করলেন। আমার পড়াশোনা কেমন হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে কিনা, কোচিং বা কলেজের বিষয়গুলো কেমন চলছে। তিনি যতটা যত্ন নিয়ে জিজ্ঞেস করছিলেন, ততটাই আমি হেসে উত্তর দিচ্ছিলাম। কিন্তু হঠাৎ ভাইয়া এমন একটি প্রশ্ন করলেন, যা শোনার পর আমি নিজেও অবাক হয়ে গেলাম। তিনি বললেন, কিরে মৌ, তোদের বয়সের অনেক মেয়েদের তো দেখি প্রেম থাকে, তুই কি আবার প্রেম টেম করছিস নাকি? আমি হকচকিয়ে তাকালাম। ভাইয়ার চোখে সেই মৃদু হাসি ছিল, কিন্তু একই সঙ্গে চোখে কোনো ছায়ার মতো গভীর ভাব লুকানো। মনে হচ্ছিল এই প্রশ্নের মধ্যে শুধু কৌতূহল নয়, বরং ভাইয়ার অভিজ্ঞতার ছোঁয়াও আছে। আমি তখন বললাম, ভাইয়া, আমি এগুলো নিয়ে এখন ভাবছি না, আমি কখনো এগুলো করব না। তোমরা যেটা ভালো মনে করবে আমি সেটা করব।
কিন্তু ভাইয়া আমাকে এমন একটি কথা বললেন যা শোনার পর আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তিনি ধীর কণ্ঠে বললেন, হ্যাঁ, এগুলো তো করতেই পারিস, এটা স্বাভাবিক বিষয়। এই বয়সে আমরা কত কিছু করেছি, তুই তো হয়তো এগুলোর একটিও করিসনি। আমি মুহূর্তের জন্য হতবাক হয়ে তাকালাম। ভাইয়ার চোখে মৃদু হাসি ছিল, কিন্তু সেই হাসির আড়ালে যেন কোনো অভিজ্ঞতার গভীরতার ছায়া লুকানো। মনে হলো এই কথার মধ্যে শুধু সততা নয়, ভাইয়া চাইছেন আমাকে ভয়ে ছাড়া জীবনকে বোঝার এক শিক্ষা দেওয়ার। ঘরটা নিঃশব্দ, শুধু আমাদের শ্বাস-প্রশ্বাসের শব্দ ভেসে আসছিল। সেই রাত যেন হঠাৎ আরও গভীর, আরও রহস্যময় হয়ে উঠল। হঠাৎ ভাইয়া তার আসন থেকে উঠে এসে আমার পাশে বসলেন। আমরা আগে টেবিলে বসে খাবার খাচ্ছিলাম, কিন্তু এখন ভাইয়া আমার পাশেই চলে এলেন। আমাদের মধ্যে এত ঘনিষ্ঠতা যেন একেবারে অনুভূতিতে ভরা। ভাইয়া পাশে বসে আমার সাথে কাছাকাছি থেকে খাবার খেতে লাগলেন। ধীরে ধীরে আমরা দুজনেই খাবার শেষ করলাম, আর সেই সময় ঘরের নিঃশব্দতা যেন আরও গভীর হয়ে উঠল। যখনই ভাইয়ার খাওয়া শেষ হয়ে গেল, তিনি হঠাৎ আমার কানের কাছে এসে ফিসফিস করে বললেন, আজকে তো তোর মা বাসায় নেই, আমার তো রাতে পা ব্যথা করছে, তুই কি আমাকে পা টিপে দিবি? না হলে তো আমি রাতে ঘুমাতে পারব না। আমি একটু চমকে উঠলাম। ভাইয়া এতটা নরম কণ্ঠে বলছেন, আর সেই ফিসফিস শোনার সঙ্গে সঙ্গে মনে হল ঘরের নিস্তব্ধতা আরও গভীর হয়ে গেছে। আমি হেসে বললাম, ঠিক আছে ভাইয়া, আমি টিপে দিব। আমি তখন ভাইয়াকে বললাম, ভাইয়া, আমার একটু পড়া বাকি রয়েছে, আমি এই ছোট্ট পড়াশোনাটা শেষ করে তোমার রুমে এসে তোমাকে পা টিপে দিব, ঠিক আছে? তারপর তুমি ঘুমাতে পারবে। ভাইয়া হেসে বললেন, ঠিক আছে মো, তুই শেষ কর, তারপর আসবি। আমি দ্রুত আমার বইগুলো হাতে নিলাম এবং মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করলাম। কিন্তু ঘরের নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে উঠছিল। জানালার বাইরে হালকা হাওয়া বয়ে যাচ্ছিল, আর সেই হাওয়ায় কোনো অচেনা ফিসফিস, মনে হচ্ছিল কেউ বা কিছু আমাদের কাছেই আছে। ঘন নিস্তব্ধতা, ভাইয়ার শান্ত শ্বাস আর হাওয়ার ফিসফিস সব মিলিয়ে রাতটা যেন এক অদ্ভুত রহস্যময় আবহ সৃষ্টি করল, যা আমার হৃদয়ে চিরকাল থেকে যাবে। তো বন্ধুরা, গল্পটি কিন্তু এখানেই শেষ নয়। এই সত্য ঘটনাটির দ্বিতীয় পর্ব আপনাদের পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। তাই আপনারা যদি পরবর্তী দ্বিতীয় পর্বের ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন।